প্রত্যেকটি বিভাগকে বিগত সরকার রাজনৈতিকীকরণ করেছে। প্রত্যেকটি বিভাগকে রাজনৈতিক সরকার জুলুমের হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছে। অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার বিভাগ, আইন বিভাগ, আর্থিক খাত সবগুলোকে সংস্কার করবার জন্য তারা প্রথম কার্যক্রম শুরু করেছে এবং তারই ধারাবাহিকতায় আর্থিক খাতের সংস্কারকে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং সেই সরকারের আর্থিক খাতের সংস্কারকে গুরুত্ব দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথমেই তারা তাদের ১০০ দিনের মধ্যে একটা রূপকল্প তারা উপস্থাপন করবার জন্য জনগণের কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ৯০ দিনের মধ্যে তারা একটা শ্বেতপত্র প্রকাশ করবার জন্য তারা আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা মনে করি ১০০ দিনের রূপকল্প এবং ৯০ দিনের শ্বেতপত্র প্রকাশিত হলেই আজকে যেসব প্রতিষ্ঠানের কথা বলা হয়, শুধুমাত্র আমরা দেখেছি যে সালমান এফ রহমান এবং দরবেশের কথা এসেছে এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের কথা এসেছে। আমি মনে করি প্রত্যেকটি ঘরে ঘরেই কিন্তু সালমান এফ রহমান তৈরি হয়েছে এবং সেই সালমান এফ রহমানকে প্রতিহত করবার জন্য শ্বেতপত্র যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু আমরা সব কিছু আমরা জানতে পারবো। আমরা দেখেছি যে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পাওয়ার পরপরই তারা ইসলামী ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে পুনর্গঠন করেছে। তারা একটি বিশেষ গোষ্ঠীর হাতে জিম্মি থাকা যে ৫-৬টি ব্যাংক রয়েছে, জালামের কথা বলছি, ৫-৬টি ব্যাংক রয়েছে, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক সহ ১২টি ব্যাংকের পরিচালনা পর্ষদকে তারা পুনর্গঠন করবার জন্য তারা তাদের কার্যক্রম হাতে নিয়েছে। যেগুলি সরকারি ব্যাংক রয়েছে, আমরা আশা করব সেই সরকারি ব্যাংকগুলোকে যেভাবে রাজনৈতিকরণ, দলীয়করণ করা হয়েছে সেগুলোকে কিন্তু ধীরে ধীরে এই বর্তমান যে গভর্নর এবং অর্থ উপদেষ্টা তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকেও পুনর্গঠন করবে। আমরা ১.৫ দশকের মধ্যে কি দেখেছি? ১.৫ দশকে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে এমনকি সরকারি রাস্তা দেখিয়েও কিন্তু আমরা দেখেছি যে সেখানে লোন নিয়ে নেওয়া হয়েছে। কোনো রকম কোনো কাগজপত্র নাই, জমি নাই, কোল্যাটারাল নাই, বাইল্যাটারাল নাই, কিচ্ছু নাই। এরকমভাবে নামে বেনামে লোন নিয়ে, ঋণ নিয়ে ব্যাংকগুলিকে ফোকলা বানিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করে ইউরোপ, আমেরিকায়, কানাডায় তারা বাড়ি গাড়ি করে ব্যবসা বাণিজ্য করে তারা নির্বিঘ্নে জীবনযাপন করছিল এবং সেই ব্যক্তিদেরকে কিন্তু এখন চিহ্নিত করবার সময় এসেছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করে পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে যারা অর্থ পাচার করেছেন তাদেরকে দেশে এনে আইন অনুযায়ী উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় যেসব ব্যাংকগুলিকে লাইসেন্স দেওয়া হয়েছে প্রত্যেকটি ব্যাংক আজকে ডুবতে বসেছে। আমরা পদ্মা ব্যাংকের কথাই বলি না কেন, অন্য যে কয়টি ৬-৭টি ১২টি ব্যাংকের কথা বলেছি প্রত্যেকটি ব্যাংকই এখন করুণ অবস্থা রয়েছে। আমানতকারীরা এখন অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আমানতকারীদের অর্থ তারা লুটপাট করে কিভাবে নিয়ে গেছে সেটা কিন্তু আমরা দেখেছি। আমরা ভুলে যাইনি সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, ফার্মার্স ব্যাংকের লুটের কথা। আমরা ভুলে যাইনি পিপলস লিজিং, হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপের সেই ঋণ জালিয়াতির কথা। কোটি কোটি শত শত কোটি কোটি টাকা বিসমিল্লাহ গ্রুপ বলি, হলমার্ক বলি, পিপলস লিজিং বলি, তারা কিন্তু জালিয়াতি করেছে। জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, ফার্মার্স ব্যাংক থেকে কীভাবে অর্থ লুট হয়ে গেছে সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা দেখেছি বন্ধের দিনও কীভাবে ব্যাংকের ভোল্ট খুলে সেখানে কিন্তু সেখান থেকে অর্থ নিয়ে যাওয়া হয়েছে। আমরা সেই শেয়ার বাজারে যে কারসাজির কথা সেটা কিন্তু আমরা ভুলে জানি। প্রত্যেকটি মানুষ আজকে যারা জীবিত রয়েছেন, যারা তাদের সেই শেয়ার বাজার কারসাজির কথা কিন্তু আপনারা দেখেছেন যে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বিগত সরকার শেয়ার বাজার কারসাজির মাধ্যমে তারা ভিক্ষুক বানিয়ে দিয়েছে, পথের ভিখারি বানিয়ে দিয়েছে। অনেক মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, পরিবার পরিজন নিয়ে তারা পালিয়ে বেরিয়েছে এই শেয়ার বাজার লুণ্ঠনকারীদের হাতে পড়ে তারা আজকে নিঃস্ব হয়ে গিয়েছে। আমার মনে আছে ২০১২ সনে লিয়াকত আলী নামে একজন ব্যক্তি তার ৫ বছরের শিশুকন্যাকে রেখে তার ২২-২৩ বছরের তরুণ স্ত্রীকে রেখে তিনি আত্মহত্যা করেছিলেন শেয়ার বাজারে সমস্ত বিনিয়োগ করে তিনি যখন নিঃস্ব হয়ে গিয়েছিলেন। আজকে সেই লিয়াকত আলীর কন্যা, আমার নাম বলছি মনীষাকে, আমি মনে করো আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছে তাকে খোঁজ করে বের করে লিয়াকত আলীর হত্যার বিচার তারা দাবি করতে পারে। আমার মনে আছে সেই শেয়ার লুটেদের কারণের জন্য চট্টগ্রামে দিলদার হোসেন, ঢাকার আমিনুল ইসলাম সহ বহু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা কিন্তু আত্মহত্যা করেছে এবং সেই আত্মহত্যাকারী পরিবারের পাশে কিন্তু এখন দাঁড়াবার সময় এসেছে। এটি কিন্তু আত্মহত্যা হিসেবে বললে ভুল হবে। আমি মনে করি শেয়ার বাজারের যারা এই লুণ্ঠনকারী ছিল সেই লুণ্ঠনকারীরা তাদেরকে আত্মহত্যার পথ বেছে নেয়, তাদেরকে হত্যা করেছে। যদি আইনের কোনো সুস্পষ্ট ধারা থেকে থাকে শেয়ার বাজারে কারসাজির কারণের জন্য যেসব ব্যক্তিদেরকে আত্মহত্যা করা হয়েছে বলে আমরা বলছি তাদেরকে হত্যার প্ররোচনায় পরিচিত করবার অভিযোগে এখন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা যায় কিনা সেটি কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ভেবে দেখবার জন্য আমি অনুরোধ করছি।